নমস্কার। আপনারা জানেন যেমনটা যে মেয়েদের মাঠ তো কমপ্লিট হয়ে গেছে এবং অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যেগুলো Facebook বা YouTube এ যে মেয়েরা যে পরিমাণ পাস করেছে তাতে ইন্টারভিউতে যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেয়, খুব ভালোভাবেই কিন্তু মেয়েদের সিলেকশন হয়ে যাওয়ার কথা। কারণ যতটা পাস করার কথা ছিল সেই তুলনায় খুবই কম পাস করেছে। ঠিক আছে? ভ্যাকান্সি যেই পরিমাণ আছে সেই পরিমাণ যতটা বেশি পাস করে অন্তত আমাদের সময় তো তাই হয়েছে। আমি পুলিশে জয়েন করিনি। আমি একজন আমার পরিচয় দিয়ে দিই, আমি একজন স্কুল টিচার। তো আমি পুলিশের বহু এক্সাম দিয়েছি, পাস করেছি। যেমন হচ্ছে ওয়ার্ডার, এসআই, ওয়্যারলেস অপারেটর যেটা এইচএসসি সায়েন্স থাকতে হয় সেটা। তারপরে হচ্ছে কনস্টেবল এগুলো সব পরীক্ষারই আমার মাঠ পাস করা হয়েছে। ইন্টারভিউতে ২ টো পরীক্ষা পাস করেছি, ২ টো করতে পারিনি। তো এই বিষয়গুলো বলি মানে ইন্টারভিউতে পাস করতে পারিনি বললে ভুল হবে। টোটাল যে কাট অফ গেছিল সেটা আমি ক্লিয়ার করতে পারিনি। ঠিক আছে? তো মাঠ আমি ৪ টে পরীক্ষারই পাস করেছি। এমনকি আমি বিএসএফ এরও নানান পরীক্ষা দিয়েছি। হেড কনস্টেবল এর পোস্টে পরীক্ষা দিয়েছি। তো লং জাম্প, হাই জাম্প এগুলো সবই আমি রান, লং জাম্প, হাই জাম্প এগুলো সবই প্র্যাকটিস করতাম। এখনো রানটা প্র্যাকটিস করি। তো ছেলেদের বলব যে আপনারা যদি এই ৮ পাকটা খুব ভালোভাবে দিতেই পারেন, তাহলে কিন্তু আপনাদের পছন্দের রাজকন্যার সাথে কিন্তু ৭ পাকটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন। কি তাই তো? যাই হোক, তো মজা বাদ দিয়ে মেইন টপিকে এবার আসি যে কিভাবে মাঠটা পাস করবেন। যারা এতদিন ধরে পাস করে আসছেন যেকোনো পরীক্ষায় এরকম পুলিশের এক্সাম গুলোতে, তারা তো নিয়মটা জানেনই। যারা ১ম দিচ্ছেন তাদের জন্য আমি কিছু টিপস দিচ্ছি আমার তরফ থেকে যেগুলো আমি করতাম। আমি আমাদের সময়তে ৮০০, ৪০০ যেসব দৌড়গুলো হতো সেগুলো তো আছেই, সেগুলোর আমার এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করব টিপস। এছাড়া আমি যখন মাঠে প্র্যাকটিস করতাম তখন তো আমি ৩ কিলোমিটারও রান দিয়েছি একসাথে। এখন আমি অতটা দৌড়াই না। এখন আমার কাজের চাপে আমার সময় হয় না, যাই হোক। তো আমি সব জানি এমনটা নয়। যতটুকুন জানি আমি শেয়ার করব আপনাদের সাথে যাতে আপনাদের কোন রকম কোন অসুবিধা না হয়। তো ১ম এই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ছেলেদের ১৬০০ মিটার রান ইন 6 মিনিট 30 সেকেন্ড। ১ম এ যেটা মাথায় রাখতে হবে ছেলেদের যারা একদমই নতুন আছেন বা প্র্যাকটিস করছেন কিন্তু ১ম বার এক্সামটা দিচ্ছেন, ১ম বার মাঠ আছে, তাদেরকে বলি ওভারওয়েট এর জন্য কিন্তু WBP তে কোন রকম বাদ দেওয়া হয় না। হাইটটা মেজার করা হয়। ঠিক আছে? কারোর যদি লো ওয়েট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় অন্তত যেটা করা হতো সেটা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করিয়ে যেগুলোতে ওজন বাড়ে, ইনস্ট্যান্ট ওজন বাড়ে। যেমন কলা বা বিভিন্ন খাবার, জল এগুলো খেয়ে নিতে বলতেন উনারা যাতে ইনস্ট্যান্ট ওজনটা বাড়ে এবং লো ওয়েট এর জন্য কেউ বাদ না যায়। এখন কি করছে বা এখন কি করবে, কিরকম রেশিও ফাঁকা আছে, ঠিক আছে? সিট ভ্যাকান্সি কিরকম আছে এইসবের উপরেও কিন্তু নির্ভর করে। তো সেক্ষেত্রে আপনাদের কতটা সেকেন্ড চান্স দেবে সেটা আমি বলতে পারছি না। যদি দেয় তাহলে আপনারা কিন্তু যাদের লো ওয়েট আছে তারা কিন্তু কলা বা কিছু খাবার রাখবেন। ছোলা, কলা বা কিছু খাবার। তবে অতিরিক্ত খাবার খেলে কিন্তু আপনাদের যেটা মেইনলি হয় সেটা হচ্ছে PMT টেস্ট হওয়ার পরে PET টেস্টের জন্য সরাসরি পাঠিয়ে দেওয়া হয়। যদি সেরকম করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আপনারা বেশি খেয়ে নিয়ে হয়তো PMT তে পাস করে গেলেন যাদের লো ওয়েট আছে। কিন্তু দৌড়ানোর সময় কিন্তু তাদের অসুবিধা হতে পারে। ওইজন্য বুঝে শুনে, যতটাই হোক বুঝে শুনে। আর লো ওয়েট এর জন্য বাদ যেতে পারে, ওভার ওয়েট এর জন্য WBP কিন্তু কোন রকম বাদ দেয় না। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আম ওয়েট করার সময় বা হাইট মেজার করার সময় হাইটটার জন্য কিন্তু একদম টান ভাবে এইরকমভাবে দাঁড়াবেন। অনেকে এরকমভাবে ঝুঁকে দাঁড়ান, এতে কিন্তু হাইটটা শর্ট হয়ে যায়। তো এরকম টান ভাবে দাঁড়াবেন, মাথা এরকম করবেন না, মাথা এরকম করবেন না। এতেও হাইটের অসুবিধা হয়। একদম এরকম সোজাভাবে দাঁড়াবেন। ঠিক আছে? এতে কি হবে? হাইটটা মেজারমেন্টটা ঠিকঠাক আসে। ঠিক আছে? আপনি যতই এরকম করুন বা পা তুলুন, পা তুললেও এখানে সেন্সরে কিন্তু ধরা পড়ে যাবেন। তো সেভাবে কিন্তু মেজারমেন্ট হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবার আমি দৌড়ের ব্যাপারটা বলি যেটা হচ্ছে ১৬০০ মিটার আপনাদের করতে হবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে। আমি আপনাদের সাজেস্ট করব যে এটা টার্গেট রাখবেন। টার্গেট রাখবেন না, আপনি মাথাতেই রাখুন এই জিনিসটা যে আপনাকে ১৬০০ মিটার কমপ্লিট করতে হবে ৬ মিনিটে। ৩০ সেকেন্ড আপনার নাই। এটাই আপনি মাথায় রাখুন। এবার মাথায় রাখুন যে যদি ১৬০০ মিটার ৬ মিনিটে হয়, ৬ মিনিট মানে কত সেকেন্ড হচ্ছে দেখুন। আমি এখানে একদম ডিটেইলস এ আপনাদের বলে দিচ্ছি। ৬ মিনিট মানে হচ্ছে ৩৬০ সেকেন্ড। ঠিক আছে? এটাতে কত পাক দিতে হবে আপনাকে? ৩৬০ সেকেন্ডে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার ৮ পাক। কেন ৮ পাক? কারণ এগুলো যেই মাঠগুলো এবার আছে এগুলো সবই কিন্তু ২০০ মিটারের ট্রাক। ৮ পাক যদি দিতে হয় তাহলে ৮ দুগুণ হচ্ছে ১৬০০ মিটার। ঠিক আছে? ৮ দুগুণ ১৬০০ মিটার আপনাকে দিতে হবে ৩৬০ সেকেন্ডে। আপনাকে ৮ পাক দিতে হবে ৩৬০ সেকেন্ডে। তাহলে আপনার ১ পাক দিতে কত সময় লাগবে? ১ পাক দিতে আপনার ৪৫ সেকেন্ড সময় লাগার কথা। ঠিক আছে? বা তার থেকেও কম আপনাকে সময়ের মধ্যে ১ পাকটা কমপ্লিট করতে হবে। তো ১ পাক যেটা কমপ্লিট করবেন সেটা সবসময় আপনি টার্গেট রাখবেন প্রত্যেকটা পাক ৪৫ সেকেন্ড বা তার কমে কমপ্লিট করার। যদি কোনো পাক ৪৫ সেকেন্ডের বেশি টাইম লেগে যায় মানে ধরুন ৫০ সেকেন্ড লেগে গেল সেক্ষেত্রে পরের পাকটা ট্রাই করবেন ৪০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার। পাকগুলো কিভাবে টার্গেটটা রাখবেন। স্টপ ওয়াচ যেগুলো বলে সেগুলো যদি পড়ে যান তাহলে তো ভালো। কিন্তু কি হয় জানেন তো স্টপ ওয়াচ দেখতেও কিছুটা টাইম ওয়েস্ট হয়। তো আমি যেটা করতাম আমি স্টপ ওয়াচ কোনদিন পড়তাম না।
রাউন্ডের কাছে এরকম যখন রাউন্ডটা থাকে, রাউন্ডের এই পোরশনটায় একটা ঘড়ি থাকে, যেখানে স্টার্টিং পয়েন্টটা থাকে সেখানে একটা ঘড়ি থাকে। তো সেই ঘড়িটার দিকে আপনারা নজর রাখবেন। ১ম পাকটা আপনারা ৪৫ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। কত? ৪৫ সেকেন্ড। সেকেন্ড পাকটা আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। মানে এর মধ্যেই কমপ্লিট করতে হবে, মানে এমন না যে পুরো ৪৫ এ করবেন। ট্রাই করবেন ৪৫ এর আগে করার কমপ্লিট, ঠিক আছে? তারপরের পাকটা হচ্ছে কমপ্লিট করবেন 1 মিনিট 30 সেকেন্ড। তার আগে কমপ্লিট করা। তারপরে যেন না হয়। এটা হচ্ছে সেকেন্ড পাক, ঠিক আছে? থার্ড পাকটা কমপ্লিট করতে হবে ২ মিনিট ১৫ সেকেন্ড তার আগে, ঠিক আছে? এটা গেল থার্ড পাক। ফোর্থ পাক করতে হবে আপনার ৩ মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্থ পাক, আপনাকে কমপ্লিট করতে হবে ৩ মিনিটের মধ্যে। ফিফথ পাক ৩ মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে সিক্সথ পাক। সিক্সথ পাক হচ্ছে আপনার 4 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? তারপরে সেভেন্থ পাক। সেভেন্থ পাক আপনাকে করতে হবে হচ্ছে 5 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে? তারপরে 8 পাক, ৮ নম্বর পাকটা আপনাকে দিতে হবে কিন্তু কত? 6 মিনিটের মধ্যে। এই 6 মিনিটের মধ্যে কিন্তু লাস্ট ফাইনাল পাকটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলে দিই, এইটা কিন্তু ফাইনাল টাইম আপনাকে ধরে এগোতে হবে। 6:30 নয়। এটা সবার আগে মাথায় ঢুকিয়ে নিন, 6:30 নয়। টার্গেট রাখতে হবে 6 মিনিট। আপনি কত পাক ঘুরছেন সেটা কাউন্টটা করবেন কি করে? কাউন্ট করার জন্য আপনি যেই ট্রিকটা ইউজ করতে পারেন, আমাদের মেইনলি ৮০০ মিটার, ৪০০ মিটার এগুলোই হতো। তো তাতে আমি কি করতাম সেগুলো আমি আগে শেয়ার করি। আপনাদের জন্য আপনারা কি করতে পারেন সেটাও আমি শেয়ার করছি। আমি যেটা করতাম, আমাদের যেহেতু ৪ পাক হতো ৮০০ মিটারের জন্য ২০০ মিটারের ট্র্যাক থাকলে, তো সেক্ষেত্রে আমি ৪ টে আঙুলে হচ্ছে কাজল লাগিয়ে যেতাম এরকম ঘন করে কাজল। ঠিক আছে? তারপরে যখন একটা করে পাক হতো আমি এই হাতে এরকম একটা দাগ দিতাম। কমপ্লিট করলাম একটা পাক, এই হাতে একটা করে দাগ দিতাম। সেকেন্ড পাক, ২য় দাগ দিতাম। থার্ড পাক, ৩য় দাগ। ফোর্থ পাক এরকম দাগ। আপনারা কি করতে পারেন, ৮ টা আঙুলে এরকম করে কাজল দিতে পারেন। ঠিক আছে? এমন কাজল যেটা স্মাচ হবে। এমন কাজল না যেটা আপনি দাগ দিচ্ছেন, দাগ হচ্ছেই না বা খুব তাড়াতাড়ি দাগ চলে আসছে। আপনাদের দিদি, বোন যারা আছে তাদেরকে বলবেন যে কাজলটা একটু ভালো, যেন জলে হঠাৎ করে না ধুয়ে যায়। তবে হ্যাঁ, স্মাচ করে। স্মাচ প্রুফ না যে আপনি দাগ দিচ্ছেন, দাগ পড়ছে না, এমন না। আপনি দেখে নেবেন কাজলটা এমনিতে জল লাগলে যেন উঠে না যায়। আবার হচ্ছে আপনার উম উম একদমই যেন স্মাচ না হয় এমনটাও না। আপনি দেবেন, দাগটা যেন পড়ে। তো এগুলো আপনারা বোন বা হচ্ছে দিদি বা মা বা গার্লফ্রেন্ড, বউ যে আছে তাদের কাছ থেকে কিন্তু এই জিনিসটা নিয়ে যেতে পারেন। এটা খুব ভালো একটা আইডিয়া। আপনাদের টিপসটা শেয়ার করলাম। আমাদের ৪ পাকের জন্য ৪ টে স্মাচ দিলে হবে। আপনাদের ২ হাতের ২ আঙুলে এরকম করে ৮ টা নিয়ে রাখতে পারেন। এইভাবে ২ হাতে আপনারা স্মাচ দেবেন। মানে ১ পাক দিলেন, এইভাবে একটা স্মাচ দিলেন। ২ পাক, ২ টো, ৩ টে এরকম করে রাউন্ডটা কাউন্ট হবে। আরেকটা আইডিয়া হয়, অনেকে দেখবেন ব্রেসলেট পরেন। ঠিক আছে? ব্রেসলেটের মধ্যে যে বিডস গুলো থাকে, যে পুঁথিগুলো থাকে সেগুলো আপনারা ৮ টা হাতের মধ্যে রাখতে পারেন। তবে টেনশনে এটা আমি করতাম না। তার কারণ হচ্ছে এটাতে কি হয়, টেনশনে হাত থেকে বা হাত ঘামে। টেনশনে ঘামে হাত থেকে পড়ে যেতে পারে। তো আপনার ওটা কাউন্ট ভেবে নিতে পারেন আপনি। তো এটা আমার মনে হয় না করাই ভালো। যদি আপনি নিজেকে ওটা কন্ট্রোলে রাখতে পারেন, যদি না পড়বে মনে করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা কাউন্ট করতে পারেন। মানে একটা করে বিট প্রত্যেক পাকে ১ পাক দেবেন, একটা করে বিট ফেলে দেবেন ওখানে কমপ্লিট করার পরে। সেকেন্ড পাক, সেকেন্ড বিট ফেলে দেবেন। এরকম করে করতে পারেন। ভুল হলে কিন্তু অনেকে এরকম হয় যে খুব উৎসাহের সাথে কমপ্লিট করে নিয়েছেন টাইমের আগে। তারপরে পরে খেয়াল করছেন তাদের হয়তো ৩৫ মিনিট হাতে টাইম আছে। কিন্তু পরে খেয়াল করছেন যে আপনারা ৭ পাক দিয়েছেন, ৮ পাক দেনইনি। সেক্ষেত্রে কিন্তু মুশকিল। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে পাক কাউন্টের ব্যাপারটা, কাউন্টিং এর ব্যাপারটা। এই জিনিসগুলো করতে পারেন। এবার আমি কিভাবে আপনারা দৌড়াবেন সেই জিনিসটা কিছুটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ করবেন না। অনেক ইম্পোর্টেন্ট জিনিস আমি শেয়ার করব। স্কিপ করলে ওই জিনিসগুলো মিস হয়ে যাবে। ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আরো এই ধরনের ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেয়ে যান। আপনাদের রাউন্ডটা কিরকম হবে সেটা আমি একটু আপনাদের ছবি এঁকে দেখিয়ে দিই, দেখে নিন চলুন। এইরকম হচ্ছে রাউন্ড, ২০০ মিটারের ট্র্যাক। ঠিক আছে? এরকম ভাবে থাকবে। ধরুন ১ম ব্যাচগুলোতে যদি একটু বেশি ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু ১৫ জন করে ছাড়তে পারেন। মানে ১০ এর বেশি ছাড়তে পারেন। আর যখন একটু বেলা হয়ে যায় তখন ১০ জন করে ছাড়েন। এটাই অ্যাকচুয়ালি ছাড়েন। এবার আপনাদের ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হতেই পারে। তো চলুন, আমি এখানে ১০ টা ট্র্যাক আঁকছি না। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য ৪ টে বা ৫ টা ট্র্যাক আঁকছি। যারা ১ম আছেন তারা এই বিষয়টা জানেন না। যারা জানেন তারা কমেন্ট করবেন যে জানি। এইভাবে আপনাদের দাঁড় করাবে। এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে এরকম ১০ টা থাকবে। ঠিক আছে? ফিনিশিং পয়েন্টটা যেভাবে হবে এখান থেকে কমপ্লিট করে কিন্তু এখানেই ফিনিশিং করতে হবে। মানে আপনি এখান থেকে স্টার্ট করলেন মানে এখানে এসে ফিনিশিং করতে হবে এমনটা কিন্তু নয়। আপনি এই জায়গায় এসে মানে এইটা ক্রস করে এই জায়গায় এসেও ফিনিশিংটা করতে পারেন। তাহলেও আপনি কোয়ালিফাই।
ঠিক আছে? আর এখানে থাকে একটা স্টপ ওয়াচ হবে। আপনাদের এখানে ১ম এ দাঁড় করানো হবে। তারপরে বন্দুকে গুলি করা হবে। তো বন্দুকে গুলি করা হলে আপনাদের রানটা স্টার্ট করতে হবে। তখন বন্দুকের গুলির সাথে, সাথে এটা কিন্তু চালু হয়ে যাবে। কাউন্টিংটা এখানের ঘড়িটা মানে আপনারা এখানে দাঁড়িয়ে এই ঘড়িটা দেখতে পারবেন উপরে। ঠিক আছে? আবার ১ রাউন্ড এসে যখন এটা ক্রস করবেন তখন কত সেকেন্ডে আপনারা ক্রস করলেন, কত মিনিটে ক্রস করলেন সেটা কিন্তু এইখানটায় শো হবে। এখানটায় দেখতে পাবেন। তো আপনাদের ধরুন এখানে দাঁড় করানো হলো। ঠিক আছে? এরকম, এরকম করে দাঁড় করানো হলো। বন্দুক ছোড়া হলো। এখানটায় ক্যাম্প মতন করা থাকে। এখানে সমস্ত পুলিশ পার্সোনালরা এখানেই থাকেন। ঠিক আছে? আবার কিছু থাকেন এখানে ক্যাম্প করা হয়। মানে ট্রাকের বাইরে এখানে থাকে কিছু, এখানে থাকে কিছু। ঠিক আছে? এখানে ছাতা নিয়ে কিছু পুলিশ পার্সোনাল বসে থাকেন। এখানে কিছু পুলিশ পার্সোনাল বসে থাকেন। ঠিক আছে? গুলি করা হলো। গুলি করার পরে আপনারা রান স্টার্ট করলেন। অনেকের টার্গেট থাকে এবং অনেক চ্যানেলেও আপনাকে বলতে পারে বা আপনাদের যারা সিনিয়র আছে তারাও বলতে পারেন আপনাদের যে যখনই গুলি স্টার্ট করবে সবাই বাঁদিক ঘাসবে। আপনারা একটা হিসাব করে দেখুন, আপনাদের তো ম্যাথ আছে, তাই না? আপনাদের ম্যাথ আছে। তো ম্যাথের হিসেবে করে দেখুন, আপনি এইখান থেকে এই ডিসট্যান্সটা যতটা দিচ্ছেন, এখান থেকে এই ডিসট্যান্সটা যদি আপনি লাইন বরাবর যান, সেক্ষেত্রে কি আপনাকে বেশি দৌড়াতে হচ্ছে না? বেশি দৌড়াতে হচ্ছে। তাহলে আপনার টার্গেট হবে সবসময় বাঁদিক ঘেঁষে যাওয়া। যত বাঁদিক ঘেঁষে যাবেন তত আপনি ২০০ মিটার হবে। যদি আপনি ধরুন এইটা আপনি কাউন্ট করছেন, এটা ২০০ মিটার হবে। আপনি যদি এখান থেকে স্টার্ট করে এই আপনার লাইন বরাবরই দৌড়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ২২০, ৩০ এরকম এক পাকে বেড়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী পাকে আরো কিছুটা বেড়ে গেল। এরকম করে আপনি কিন্তু বেশি দৌড়ে ফেলছেন। তো নিজের ট্রাকটা ছাড়তে হবে গুলি চলার পরে। কখন ছাড়বেন এইটা হচ্ছে এখন ইম্পোর্টেন্ট। কোন টাইমে আপনি ছাড়বেন ট্রাকটা নিজের। ধরুন গুলি করল। সবাই টার্গেট রাখবে যে হচ্ছে গুলি চলার সাথে, সাথে আমি বাঁদিক ঘেঁষে দৌড়াবো। স্বাভাবিক তাতে কি হবে যে সময়টা কম লাগবে। কেন করবেন না এবার বলি দেখুন। এই টাইমটায় গুলি চলার সাথে, সাথে সবাই মিলে বাঁদিক ঘেঁষতে যাবে। তাতে কি হয় ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হওয়ার পরে কিছুজন পড়ে যায়, কিছুজনের হাতে লাগে, কিছুজনের পায়ে লাগে। সময়ও কিছুটা নষ্ট হয়। তাই না? তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ১ম রাউন্ডটা ১ম যখন গুলিটা ছোড়া হলো তার ১৫ থেকে ৩০ সেকেন্ড আপনি একটু ধীরে, ধীরে এইভাবে বাঁদিকে সরতে থাকবেন। ১ম এ দুম করে এখানে চলে যাবেন না। কারণ এও টার্গেট এখানে, ইনার টার্গেট এখানে, ইনার টার্গেট এখানে, ইনার টার্গেট এখানে, ইনার এখানে সবারই দিকে টার্গেট এইটা টার্গেট। আপনি ওইভাবে টার্গেট করবেন না। দেখুন এইভাবে যদি সবার টার্গেট হয় তাহলে এখানটায় তো ঘিঞ্জি হবে, তাই না? সবার টার্গেট এখানে হলে আপনি যেটা করবেন ধরুন আপনি এখানে আছেন। আপনার টার্গেটটা হবে ধীরে, 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 ধীরে ১৫-৩০ সেকেন্ড আপনি ধীরে, ধীরে এরকম করে চলবেন, এরকম করে চলবেন। ঠিক আছে? আপনি স্পিড খুব বেশি বাড়াবেন না। ধীরে, ধীরে চলবেন, ধীরে, ধীরে চলবেন। তারপরে যখন আপনি এখানে আসবেন তখন ইনি কিন্তু অলরেডি এখানে চলে গেছেন। ইনি চলে গেছেন এখানে। ইনিও মোটামুটি এইরকম জায়গায়। ইনি হয়তো এতদূর চলে এসেছেন বাঁদিক ধরে। আপনি চিন্তা করবেন না। আপনি ধীরে, ধীরে এখানটায় আসুন। ঠিক আছে? আপনি ধীরে, ধীরে এখানটায় এলেন। আপনার স্পিড কম আছে। আপনি ধীরে, ধীরে এলেন। তাই বলে এতটা ধীরে আসবেন না যাতে আপনার ৪৫ সেকেন্ড ফার্স্ট রাউন্ডে বেরিয়ে যায়। ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে যেন ৪৫ সেকেন্ডটা বেরিয়ে না যায়। তো কি করতে হবে? এরকম করে ধীরে, ধীরে এইখানটায় আসতে হবে। তাতে কি হবে? ১ম লাফ যেটা হবে হুড়োহুড়িটা হবে না। ধাক্কাধাক্কি হবে না। ধাক্কাধাক্কি করতে গিয়ে সময় ওয়েস্ট হবে না। আপনি স্পিড এইদিকে বাড়িয়ে দিয়ে পরের দিকে স্পিড বাড়াতে কষ্ট হবে। ওইজন্য আপনার ১ম দিকে স্পিডটা কমই থাকছে। তাতেও কোনো অসুবিধা হবে না। তাই না? ঠিক আছে? আপনি এভাবে ধীরে, ধীরে এই জায়গায় এলেন। ৩০ সেকেন্ড লাগবে না। ১০ থেকে ১৫ সেকেন্ড মতন লাগবে এতে। ঠিক আছে? তারপর আপনি এই ট্র্যাক ধরে দৌড়ে এলেন। ৪৫ সেকেন্ডের আগে এটা কমপ্লিট করলেন। যদি কোনো পাকে ৪৫ সেকেন্ডের বেশি সময় লেগে যায়, যতটা বেশি সময় লাগলো পরের পাকটায় চেষ্টা করবেন যে অতটা সেকেন্ড আগে করার। মানে ধরুন ১ম পাকে আপনার ৪৫ সেকেন্ডে কমপ্লিট করার কথা ছিল, আপনার লেগে গেল ৫৫ সেকেন্ড। তাহলে আপনাকে পরের ট্র্যাকে কতটা কভার করতে হবে? ১০ সেকেন্ড। মানে আপনাকে পরের ট্র্যাকটা ৩৫ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ১ম দিকে বেশি স্পিড দিলে ৮ পাক কিন্তু কমপ্লিট করা পসিবল না। লাস্টের দিকে হাঁপিয়ে যাবেন। ১ম দিকে খুব বেশি স্পিড দেওয়ার দরকার নেই। ৪৫ সেকেন্ডের টার্গেট রাখুন। ৪৫ সেকেন্ডে খুব মানে নরমালি দৌড়ালেই কিন্তু ৪৫ সেকেন্ড কভার হয়ে যায় ২০০ মিটারে। কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? আমি ২ কিলোমিটার ৩ কিলোমিটার রান প্র্যাকটিস করেছি। তো এতে কোনো অসুবিধা হয় না। দৌড়ানোর সময় যেটা করতে হবে সেটা হচ্ছে নাক দিয়ে প্রশ্বাসটা টানতে হবে এরকম করে। আর মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়তে হবে। এই রিদম এ রাখতে হবে। ঠিক আছে? এরকম না। না, এরকম না। প্রাণায়াম করেন যেরকম করে দেখেছেন তো সেই জিনিসটা। দৌড়ানোর সময় এই রিদমটা কিন্তু রাখতে হবে। আর আরেকটা জিনিস দুটোই কিন্তু নাক দিয়ে করতে যাবেন না। মানে এরকম যেন না হয়। নাক দিয়ে দুটো হবে না। যখন আপনার প্রশ্বাসটা টানছেন তখন ফুল টানবেন এবং হচ্ছে ধীরে, ধীরে টানবেন এই রিদমে এবং ছাড়বেন যখন
এটাকে বলছে ব্রিদিং এক্সারসাইজ, ঠিক আছে? প্রাণায়ামও বলতে পারেন। তো এই জিনিসটা এখন থেকে প্র্যাকটিস করতে পারেন, বা যদি টাইম একদমই কম থাকে তাহলে আপনারা যাওয়ার সময় সকালবেলায়, রাত্রিবেলায় যেকোনো টাইমে আপনি বাড়িতে বসে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? এতে কি হবে? হাঁপানিটা কম হবে, শ্বাসকষ্ট কম হবে। ঠিক আছে? গলা শুকিয়ে যাবে কম। ঠিক আছে? আর আরেকটা জিনিস কি হচ্ছে, আপনাদের তো সকালবেলা হচ্ছে সেই টাইমে কিন্তু কুয়াশা হচ্ছে। প্রচন্ড কুয়াশা থাকছে। আপনারা শীতের পোশাক পরে যান, ঠান্ডা লাগাবেন না। ঠান্ডা লাগালে হাঁপানি, শ্বাসকষ্ট এসবগুলো হবে। হ্যাঁচি পড়বে, সর্দি হবে, একটা মাথা ধরা থাকবে। তো শীতের পোশাক পুরোপুরি পরে যান। ওইখানে গিয়ে যখন আপনার টাইম আসবে তার ঠিক ১০ মিনিট আগে, ১৫ মিনিট আগে আপনারা তখন খুলে নেবেন এবং তখন দৌড়ানোর জন্য প্রিপারেশন নেবেন। বেশি আগে খোলার দরকার নেই। ঠান্ডা লেগে গেলে কিন্তু মুশকিলে পড়বেন। ঠিক আছে? আর আপনারা যারা প্র্যাকটিস করেন তারা তো এই ঠান্ডার মধ্যেও প্র্যাকটিস করেছেন। তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা এমন টাইমে প্র্যাকটিস করেছি যে টাইমে হচ্ছে কোন রকম রোদ তো দূর, মানে আমরা এখান থেকে ১০০ মিটার কি মোটামুটি ৫০ মিটারও আমরা কিছু দেখতে পেতাম না। এতটা কুয়াশাতেও প্র্যাকটিস করেছি। তো যারা এরকম প্র্যাকটিস করেছেন তারা জানেন জিনিসগুলো। তাদের তো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। তারা হয়তো ৮ টার সময় বা বিকেল বেলায় প্র্যাকটিস করেছেন। কিন্তু মাঠে গিয়ে দেখলেন ঘন কুয়াশা। তো শ্বাসকষ্টের একটা ব্যাপার থাকে। তো যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, এই ব্রিথিং এক্সারসাইজটা প্র্যাকটিস করুন। আশা করছি হয়ে যাবে। মাঠের আগের দিন, যেদিন আপনার মাঠ আছে তার আগের দিন সাধারণ বাড়ির খাবার খান, বাইরের খাবার এভয়েড করার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে জল খান, ফল খান, ঠিক আছে? এতে আপনি হাইড্রেটেড থাকবেন। আর জলের ঘাটতি পরের দিন খুব বেশি আপনি তো জল খেতে পারবেন না যখন আপনার মাঠ থাকবে। যেই টাইমটায় মাঠ থাকবে। আগে খেয়ে নিতে পারেন। আগে খেয়ে আপনি টয়লেট করে নিন, তাতে অসুবিধা নেই। কিন্তু মাঠে যাওয়ার আগে খুব বেশি জল খেলেন না আপনি। মোটামুটি মাঠে যাওয়ার ২ ঘন্টা আগে থেকে খুব বেশি জল খাবেন না। ২ ঘন্টা গ্যাপে যদি আপনার মাঠ হয় সেই টাইমটায় খুব বেশি জল খাবেন না। আবার একদম জল না খেলেও অসুবিধা। জল খাবেন। তবে শীতকাল তো খুব বেশি জলের প্রয়োজন হবে না। আপনি ২ ঘন্টা আগে বেশি করে জল খান, টয়লেট করে নিন, কিন্তু মাঠের ২ ঘন্টা আগে জলটা কম খাবেন। আর যেহেতু আপনি আগের দিন জল, ফল বেশি করে খেয়ে রাখছেন, সেহেতু আপনার হাইড্রেটেড টা থাকবেন। আপনার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা নেই। কোনো অসুবিধা হবে না। যেমনভাবে আপনারা মাঠে প্র্যাকটিস করেছেন, যেভাবে অভ্যাসটা করেছেন, সেইভাবেই কিন্তু একদিন আপনারা ট্রায়াল দিন আপনাদের মাঠেই। ঠিক আছে? যে আপনি ৬ মিনিটের মধ্যে জিনিসটা কমপ্লিট করতে পারছেন কিনা সেই ট্রায়ালটা দিন। ধরুন আপনি যেই জামা পরে আ দৌড়াবেন, পিইটির দিন, মাঠের দিন যেদিন আপনি দৌড়াবেন, সেদিন যেই ড্রেসটা পরে দৌড়াবেন, সেই ড্রেসটা পরে সেই টাইমেই, মানে আপনার ধরুন ৯ টায় শিফট পড়েছে। আপনি ৯ টায় শিফট পড়েছে মানে আপনার ৯:৩০ ১০টা এরকম টাইমের দিকে হবে আপনার মাঠ। তো আপনি ৯ টা থেকে ১০ টার মধ্যে টাইমে দৌড়ান, সেই ড্রেসটা পরেই দৌড়ান, সেই জুতো পরেই দৌড়ান। ঠিক আছে? ওই টাইমেই দৌড়ান। দিনের ওই টাইমটায় আপনি কতটা দৌড়াতে পারছেন, কিভাবে দৌড়াতে পারছেন, কুয়াশার মধ্যে দৌড়িয়ে দেখান। দেখে নিন যে আপনি পারছেন কিনা। দৌড়াবেন যখন তখন হচ্ছে ভিড় জটলাটে এড়িয়ে চলুন। ধরুন আপনি দৌড়াচ্ছেন, দেখছেন এক জায়গায় খুব ভিড় জটলা। ওই জায়গায় হয় আপনি পিছিয়ে যান, ঠিক আছে? হয় আপনি পিছিয়ে যান। এই জায়গায় আপনি দৌড়াচ্ছেন। এখানটা দেখলেন অনেকগুলো ৩-৪ জন আছে। আপনি এইখানে দিয়েই দৌড়াতে যাবেন না। আপনি হয় এড়িয়ে যান, এড়িয়ে আপনি হয় এই পিছনটায় আসুন, নয় আপনি এইখানটায় আসুন। স্পিড বাড়িয়ে এইখানটায় চলে আসুন। আপনি এইখানে পাশ দিয়ে যেতে হবে না। পাশ দিয়ে যদি যেতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসট্যান্সটাও বেড়ে যাচ্ছে এখান থেকে। সবসময় টার্গেট রাখবেন এই রাউন্ডটার কাছাকাছি দৌড়ানোর। এই রাউন্ডটার কাছাকাছি দৌড়ানোর। ঠিক আছে? এবার আপনি এইখানে যাচ্ছেন, এখানে জটলা হয়েছে, অনেকজন আছে। আপনি এখানে যাবেন না। আপনি হয় পিছনে থাকুন, নয় এদের থেকে আগিয়ে জোরে স্পিড বাড়িয়ে এদের থেকে আগের এই লাইনে চলে আসুন। ঠিক আছে? তাহলে কি হবে? আঘাত লাগা, পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি হওয়া, এই টেনশন গুলো কিন্তু থাকবে না। ঠিক আছে? আপনারা যেটা পরে প্র্যাকটিস করছেন, যেই জুতো পরে প্র্যাকটিস করছেন, মোজা পরে প্র্যাকটিস করছেন, সেটাই কিন্তু মাঠে গিয়ে করবেন। ধরুন আপনি জুতো পরে, মোজা পরে সারা বছর প্র্যাকটিস করেছেন, বা যাই হোক ১ মাস আগে থেকে প্র্যাকটিস করেছেন। ঠিক আছে? আপনাদের অনেকের মধ্যে এই ব্যাপার থাকে। আগে আ পরীক্ষা দিই, মেন দিই। মেন যদি পাস করি তখন মাঠে যাবো। তার আগে যাবো না। যদি পাস করি তবে যাবো। এই জিনিসটা ১ নম্বর ভুল। কিন্তু যদি করে থাকেন এখন তো হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো পরের বার থেকে মনে রাখবেন, যদি এইবার না হয়, আশা করছি আমি বলব সবার যেন হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনি জুতো মোজা পরে প্র্যাকটিস করেন তাহলে মাঠে গিয়েও জুতো মোজা পরেই কিন্তু আপনি দৌড়াবেন। সবাই দেখছেন জুতো খুলে খালি পায়ে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি খালি পায়ে দৌড়াতে যাবেন না। ঠিক আছে? আবার ধরুন আপনি খালি পায়ে দৌড়ানো প্র্যাকটিস করেছেন। সবাই দেখছেন যে জুতো পরে দৌড়াচ্ছে। তাহলে একটা টিপস দিই, তাহলে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেন তারা এটা দৌড়াচ্ছে। যদি বলে যে মাঠে অনেক সময় ইটের কুচি খুব থাকে, কোন মাঠে ইটের কুচি খুব থাকে। যদিও এখন তো মেয়েদের রান হয়ে গেছে। তো যদি থাকতো সেগুলো অতটা অসুবিধা করবে না আপনাদের, যেহেতু আপনাদের পরে আছে। যদি আগে থাকতো সেক্ষেত্রে হচ্ছে সেটা জেনে নেবেন। যারা জুতো খুলে খালি পায়ে করছে তাদের জেনে নেবেন যে কেন তারা খালি পায়ে করছে। জুতো পরে কেন করছে না। হুম? আ তো সেই কারণ অনুযায়ী যদি মনে করেন যে ওখানে ইট থাকে বা কুচি থাকে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি জুতো পরে করবেন, করতে পারেন। ওইজন্য আপনি বাড়িতে প্র্যাকটিস করা, মানে যখন আপনি নিজের এলাকায় থাকছেন প্র্যাকটিস করার সময় জুতো পরেও প্র্যাকটিস করুন, জুতো খুলেও প্র্যাকটিস রাখুন কিছুটা। পরিস্থিতি বুঝে সেটা কিন্তু ব্যবস্থা নিতে হতে পারে। ঠিক আছে? আর যারা জুতো মোজা পরে আছেন তারা হঠাৎ করে জুতো খুলে খালি পায়ে করতে যাবেন না। তাদের কিন্তু অনেক সময় শিরাতে টান লাগে, অসুবিধা হয়। রান যখন করবেন আপনারা, আপনারা একটা চুইং গাম পকেটে রাখবেন আপনাদের। ঠিক আছে? চুইং গামটা
৳১ র যে চুইং গাম গুলো হয় বা ৳২ র যে চুইং গাম গুলো হয় ওগুলো আপনারা পকেটে রাখবেন। সেন্টার ফ্রেশ বা এই টাইপের কিছু চুইং গাম হয় খুব শক্ত টাইপের, খুব তাড়াতাড়ি রসটা শেষ হয়ে যায়। সেই চুইং গাম গুলো না। আমি যেমনি ইউজ করতাম সেন্টার ফ্রেশটা ওটা বেশ স্বাদ আছে আর হচ্ছে বেশ রস থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো আমি ওই চুইং গামটা ইউজ করতাম। আপনারা ওইটা করতে পারেন। যেমনি একটা চুইং গাম হয় আপনাদের ছোট, ছোট পেপসোডেন্ট এর মতন খেতে। আমার নামটা এখন খেয়াল পড়ছে না। আ ৳১ য় ২ টো হয় সম্ভবত। ঠিক আছে? তো এইটুকুন প্যাকেটটা হয়। তো ওই চুইং গাম গুলো কি হয় মুখে দেওয়ার সাথে, সাথে খুব তাড়াতাড়ি রসটা শেষ হয়ে যায়। জুসি ভাবটা থাকে না। সেটা থাকলে কিন্তু মুশকিল। ৮ টা পাক মানে অনেকটা টাইম। তো সেটা অসুবিধা হবে। আপনারা সেন্টার ফ্রেশ বা এই টাইপের চুইং গাম মোটামুটি ৪-৫ টা কিনে রাখতে পারেন। একটা চুইং গাম আপনারা যখন একদম এই জায়গায় আসবেন, সেই টাইমে পকেট থেকে বের করে মুখে দিয়ে প্যাকেটটা পকেটের মধ্যে রেখে দেবেন। তাহলে সময়টা বেশি ওয়েস্ট হবে না। ঠিক আছে? তো এটা করতে পারেন। এটা কেন বলছি? কারণ অনেকের গলা শুকিয়ে যায়। ঠিক আছে? গলা শুকিয়ে যায়, জল চাই মানে অভ্যাসে আর শীতের দিনে তো এটা খুব বেশি হয়। গরমকালেও হয়, শীতকালেও খুব বেশি হয় গলা শুকিয়ে যাওয়া। যেহেতু আপনারা জল সকাল থেকে খুব বেশি খাচ্ছেন না, সেহেতু গলা শুকিয়ে যাওয়ার এই ব্যাপারটা থাকতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখতে পারেন। চুইং গামটা বেস্ট অপশন হতে পারে। আমি তো এটা ইউজ করতাম। খুব কাজে দিত আমার। এবার বলি পাকটা কিভাবে কাউন্ট করবেন? কিভাবে স্পিডটা বাড়াবেন? দেখুন ১ম যে ৩ পাকটা দেবেন আপনাদের কপাক দিতে হবে ৮ পাক। ৮ পাক আপনাকে দিতে হবে। ১ম যে ৩ পাকটা দেবেন, ১ম ৩ রাউন্ডটা দেবেন, সেটা প্রত্যেকটা পাক হচ্ছে আপনি টার্গেট রাখবেন হচ্ছে ৪৫ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার। ঠিক আছে? তারপরের যে ৩ পাক সেটা হচ্ছে আপনি ৪০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। ১ম ৩ পাক তাহলে ৪৫ সেকেন্ড মানে আপনি না জগিং করছেন, না আপনি খুব স্পিডে যাচ্ছেন, না আপনি খুব স্লোলি যাচ্ছেন। মানে নরমাল স্পিডে আপনি যাচ্ছেন, রিল্যাক্স ভাবে যাচ্ছেন। কোন চাপ নেবেন না। বেশি চাপ নেবেন তো হাঁপানি, শ্বাসকষ্ট এই জিনিসগুলো শুরু হয়ে যাবে। তো চাপ নেবেন না। রিল্যাক্স ভাবে আপনি দৌড়ান। তাই বলে হাঁটবেন না। আবার খুব স্লো যাবেন না, খুব স্পিডও না। জগিং এর না। জগিং করতে গেলে কি হয় জানেন তো? লাফালাফিটা বেশি হয়ে যায়। এতে হাঁপানিটা বেড়ে যায়। আপনি বড়, বড় স্টেপ ফেলুন। স্টেপ ফেলে আপনি এগিয়ে যান। ঠিক আছে? ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ পাক কমপ্লিট করুন। পরবর্তী ৩ পাক যেটা হচ্ছে আপনাকে টার্গেট রাখতে হবে ৪০ সেকেন্ডের মধ্যে। এতে আপনার বডি কিছুটা ওয়ার্ম আপ হয়ে গেল। আপনার বডিটা গরম হয়ে গেল। আপনার কিছুটা প্র্যাকটিসের মধ্যে থেকে গেলেন আপনি। তারপরে ৪০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করুন। ৪০ সেকেন্ডে কমপ্লিট করা মানে আপনাকে হচ্ছে কিছুটা স্পিড বাড়াতে হচ্ছে। তাই তো? আগেরটার তুলনায় একটু স্পিড, খুব বেশি স্পিডও না। ৪০ সেকেন্ডের মধ্যে পরবর্তী পাকগুলো কমপ্লিট করা। যেটা আমি তখন আপনাদেরকে বললাম আম কোন টাইমের মধ্যে করবেন? ১ম পাকটা হচ্ছে ৪৫ সেকেন্ড, ২য় পাকটা ১:৩০, ৩য় পাকটা ২:১৫, চতুর্থ পাকটা হচ্ছে আপনার ৩ মিনিট। ঠিক আছে? এইরকম আপনি টার্গেট রাখছেন। পরবর্তী পাকগুলো আপনার পরবর্তী পাকটা মানে ৫ম পাকটা আপনার টার্গেট হচ্ছে ৩:৪৫ কিন্তু তার আগেই করবেন। ৪০ মিনিটের মধ্যে মানে ৩:৪০ এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। যদি আপনার ৩:৪৫ এর বেশি হয়ে যায় তাহলে ভাববেন আপনার রিস্ক আছে। আপনাকে একটু স্পিডটা বাড়াতে হবে। খুব বেশি না, একটু স্পিডটা বাড়াতে হবে। যদি আপনি দেখেন আপনার যেটা ৩:৪৫ এ কমপ্লিট হওয়ার কথা ছিল, এইটা আপনারা মাথায় মুখস্থ করে রাখবেন। ঠিক আছে? এই টাইম টেবিলটা। যদি দেখেন আপনার ৩:৪৫ এ কমপ্লিট হওয়ার কথা ছিল, আপনার এখানে বেজে গেছে ৪:১৫ তাহলে কিন্তু বেশ চিন্তার বিষয়। ৪:১৫ বেজে যাওয়া মানে কিন্তু বেশ চিন্তার বিষয়। আপনার মেক্সিমাম হতে পারে ৩:৪৫ এর জায়গায় ৩:৫০ বা ৫৫ বা ৫৭ এটা মেক্সিমাম। তার বেশি যেন না হয়। ঠিক আছে? এরকমভাবে কাউন্টিংটা মনে রাখবেন। পরবর্তী ১ম ৩ পাক হলো ৪৫ সেকেন্ড করে। পরবর্তী ৩ পাক চেষ্টা করবেন ৪০ সেকেন্ডের মধ্যে। ৪০ সেকেন্ড না হলেও এটা হচ্ছে আপনার টাইম টেবিল। আমি টাইম টেবিলটা আরেকবার লিখে দিচ্ছি। দেখে নিন এটা ৪র্থ পাক, ৫ম ৩:৪৫, ষষ্ঠ হচ্ছে আপনার ৪:৩০, পঞ্চম হচ্ছে আপনার ৫:১৫ আর ষষ্ঠ হচ্ছে আপনার ৬। এটা অষ্টম হচ্ছে আপনার ৬। ঠিক আছে? এইটা একদম মুখস্থ রাখবেন। এটা একদম মুখস্থ রাখবেন টার্গেটটা। কারণ একটা করে আপনি রাউন্ড দেবেন, এখানটায় যে স্টপ ওয়াচটা আছে, এখানটা আপনারা লক্ষ্য করবেন টাইমটা। ঠিক আছে? আবার পাক দেবেন, পরবর্তী টাইমটা লক্ষ্য করবেন। আবার পাক দেবেন, পরবর্তী টাইমটা লক্ষ্য করবেন। সেহেতু এইটা মনে রাখবেন। আর যেটা আপনি ট্রিক দিলাম সেটা হচ্ছে কাজল বা আ আম মার্বেল ইউজ করতে পারেন বা হচ্ছে বিডস মানে পুঁথিগুলো সেগুলো ইউজ করতে পারেন কাউন্টিং করার জন্য। আরেকটা জিনিস যেটা আপনারা করেন যারা নতুন আছেন তারা একটু নার্ভাস হয়ে গিয়ে যেটা করেন আমি লক্ষ্য করে দেখেছি। আমি তো অনেকগুলো মাঠ দিয়েছি। আ তো আমি প্রত্যেকটা মাঠ প্রত্যেকবারই পাস করেছি। ইন্টারভিউতেও পাস করেছি। আমি একজন টিচার। তো যে টোটাল যে কাট অফটা সেটা ক্লিয়ার করার পরেও আমি জয়েন করিনি। কিছুর আবার কাট অফ ক্লিয়ার করতে পারিনি। তো যে জিনিসটা হয় অনেকে নতুন যারা ক্যান্ডিডেট থাকেন তারা কি করেন ১ম এ হচ্ছে উম বাকিদেরকে দেখে নিজেরাও কিছু ওয়ার্ম আপ কার্ডিও করতে লাগেন। হয়তো আপনি গেছেন ১ম বার আপনি মাঠে দিচ্ছেন। সেখানে আপনি ওখানে গিয়ে দেখলেন যে তারা বেশ কার্ডিও করছে বা নতুন ব্যায়াম করছে, স্ট্রেচিং করছে, হাত পা আ নানান ধরনের ব্যায়াম করছে। আপনি কোনদিন করেননি ওই জিনিসগুলো। কিন্তু তাদের দেখে আপনিও করতে শুরু করলেন, করবেন না। ওইভাবে করতে গিয়ে বাই চান্স এ লেগে যেতে পারে। আপনি যেগুলো জানেন, যেগুলো কার্ডিও আগে থেকে প্র্যাকটিস করে এসেছেন সেইগুলো কার্ডিও গুলোই প্র্যাকটিস করুন। নতুন করে কিছু করতে যেতে হবে না। অন্তত ফাইনাল দিন তো কিছুই না। কিছু করতে যাবেন না। হালকা ওয়ার্ম আপ যেগুলো করার সেগুলো আপনারা করতে পারেন। তবে অতিরিক্ত কিছু না। আগে যেগুলো প্র্যাকটিস করেছেন সেই জিনিসগুলোই করবেন।
কার্ডিও, অনেকে কার্ডিও করছে দেখে আপনিও কার্ডিও করছেন। অনেকে জগিং করছে দেখে আপনিও জগিং করছেন, দরকার নেই। আপনি হাত-টাত ঘষে নিন, পা-টা ঘষে নিন। যাতে হচ্ছে আপনি দৌড়াতে পারেন, অসুবিধা না হয় সেগুলো করতে পারেন। কিন্তু নতুন করে কোনো ব্যায়াম কারোর দেখে করতে যাবেন না। তারা করছে মানে আপনাকে করতে হবে এমনটা কিন্তু নয়। তারা হয়তো নিজেরাও জানে না, অন্য কারোর দেখে করছে। তো আপনিও তাদের দেখে করলেন। এতে কি হবে? আল্টিমেটলি হিতে বিপরীত হবে। তো দরকার নেই করার। ঠিক যেহেতু শীতের দিন ওইজন্য আপনারা ফ্লাস্কে করে উষ্ণ গরম জল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। উষ্ণ গরম জল নিয়ে যাবেন মানে জলটা মিশিয়ে খেতে হবে এমনটা নয়। আপনি একটা ফ্লাস্কের মধ্যে এমন জলটা রাখবেন যে কনকনে ঠান্ডা জল না। নরমাল বোতলে জল নিয়ে গেলে কি হবে? সেই বোতলটার জল হচ্ছে আপনার ঠান্ডা লাগবে। গলায় হঠাৎ করে খেলে সকালবেলায় ঠান্ডা লেগে যেতে পারে। তো আপনি একটা ফ্লাস্কের মধ্যে জল গরম এবং ঠান্ডা জল মিশিয়ে উষ্ণ জল করে নিয়ে গেলেন। যেটা পানের যোগ্য হবে। তো সেই জলটা যখনই আপনার জল তেষ্টা পাবে সেই জলটা খাবেন। তাতে কি হবে? ঠান্ডা লাগাটা হবে না। আর জল খাবেন মানে ঢক করে জল খেয়ে নিবেন না। আমি যেটা বললাম যে হচ্ছে মাঠ শুরু হওয়ার ২ ঘন্টা আগে থেকে এই জিনিসটা মেইনটেইন করবেন। জল তেষ্টা পেলে ১ ঢোক করে জল খাবেন। ঠিক আছে? খুব বেশি জল খাবেন না। আগে অনেক জল খেয়ে নিন। আপনার টয়লেট বেশি পাবে না বা চাপ লাগবে না পেটে, পেটে চাপ লাগবে না। পেট ভারী থাকবে না। যদি আপনারা উষ্ণ গরম জল বাড়ি থেকে না নিয়ে যেতে পারেন, ধরুন আপনার যেখানে ভেন্যু আছে সেটা অনেকটা দূর আছে। আপনার বাড়ি থেকে উষ্ণ গরম জল নিয়ে যেতে আপনার ঠান্ডা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন চায়ের দোকানগুলো বা কোনো হোটেল থাকলে সেখানে আপনি পয়সা দিয়ে উষ্ণ গরম জল, ঠান্ডা জল মিশিয়ে পানের যোগ্য জল করে নিতে পারেন। সেই জলটাই খাবেন। কিন্তু ভুল করেও ঠান্ডা জল খাবেন না। যেদিন আপনার মাঠ সেদিন তো নাই, এমনকি তার আগের দিনও না। এতে ঠান্ডা লাগার চান্স থাকে। গ্যাস হয় এরকম টাইপের কোনো খাবার আগের দিন খাবেন না। বাড়ির সাধারণ খাবার খেয়ে যান। হাতে যেগুলো রাখবেন, মাঠের দিন যেগুলো হাতে রাখবেন সেটা হচ্ছে আপনার কাছে রাখবেন কলা। যাদের লো ওয়েট আছে তারা কলা রাখবেন। আর বাকি সবারই জন্য যেটা সেটা হচ্ছে আপনারা ডার্ক চকলেট রাখতে পারেন। এমনি চকলেট ক্যাডবেরি, লজেন্স নয়, ক্যাডবেরি যেমন হচ্ছে আপনার ডেইরি মিল্ক, পার্ক, মাঞ্চ এই টাইপের চকলেটগুলো রাখতে পারেন। ডার্ক চকোলেট রাখতে পারেন। যদি না খেতে পারেন তখন ডেইরি মিল্ক, পার্ক, মাঞ্চ এগুলো রাখতে পারেন। লজেন্স নয়। আর রাখতে পারেন ছোলা ছোলা ভেজানো যেটা, অঙ্কুরিত ছোলা স্প্রাউটস, আ মা কাঁচা মুগ যেটা হয় সেটার অঙ্কুরিত স্প্রাউট, তারপরে হচ্ছে আপনি অঙ্কুরিত ছোলা বা নরমাল ছোলা ভেজানো সেগুলো রাখতে পারেন। মুড়ি রাখতে পারেন শুকনো। বিস্কুট একদম না, বিস্কুটে গ্যাস হয়, ময়দা থাকে তো, বিস্কুটটায় গ্যাস হয়, বিস্কুট নয়। আপনি সকালবেলা যদি চা না খেলে আপনার ঠান্ডা লাগছে বা চা না খেলে হচ্ছে না সেক্ষেত্রে লিকার চা খাবেন, দুধ চা একদম না। কিছু বাদাম রেখে দিতে পারেন। বাদামেও কিন্তু গ্যাস হয় যাদের তারা বাদামটা এভয়েড করবেন। বাদামটা না খাওয়াই ভালো যদি গ্যাসের সমস্যা থাকে। আর যদি গ্যাসের সমস্যা না থাকে, বাদাম খেলে কোনো সমস্যা না হয় তাহলে চীনা বাদামগুলো খেতে পারেন। কাঠবাদামগুলো ভিজিয়ে রেখে খেতে পারেন। কাঠবাদাম কাঁচা খাবেন না। মানে আনমোল্ড যে বাদামগুলো বলছি সেগুলোও কাঁচা খাবেন না। ওটা ভিজিয়ে রেখে পরের দিন ভেজানো যে কাঠবাদামগুলো সেগুলো নিয়ে আসবেন সেটা খাবেন। ঠিক আছে? সকালবেলায় টয়লেট করে-টরে তারপরে যাবেন। টয়লেটের প্রেশার পেলে কিন্তু তখন লাস্ট মোমেন্ট এ সমস্যা হতে পারে। কারণ টয়লেট এখানে আছে। তবে শুধু টয়লেট ইউরিনের জন্যই ঠিক আছে, তার বেশি না। তো আপনারা বাড়ি থেকে ফ্রেশ হয়ে এই বিষয়গুলো যাবেন। একটা তোয়ালে রাখবেন, একটা তোয়ালে রুমাল টাইপের যেগুলো হয়, এই টাইপের জিনিসগুলো সেগুলো রাখতে পারেন ঘামটা মোছার জন্য। ঘাম বসে গিয়ে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। খুব বেশি আগে ড্রেস আপ করার দরকার নেই। যখন আপনার ডাক আসবে তার কিছুক্ষণ আগে আপনি যখন আপনাকে বলেই দেবে যে এই টাইমে আপনি ড্রেস আপটা করে নিন, তখন সেই টাইমে করবেন। এই টিপস গুলো মাথায় রাখবেন তাহলে তো আপনার স্বপ্নের রাজকন্যার সাথে ৭ পাক তো কনফার্ম। আর যদি আমার টিপসটা কাজে লেগে আপনার উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার টিপসটা কাজে লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি যতটা আমার দিক থেকে জানি আমি আপনাদের সাথে সম্পূর্ণটা ডিটেইলস এ শেয়ার করলাম। আমি জানি না অন্য কেউ আপনাকে এই টিপস গুলো বলেছে কিনা। আমি প্রচুর পরীক্ষার মাঠ দিয়েছি, মাঠ পাস করেছি। আপনাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ারও করেছিলাম যে আমার প্রত্যেকটা মাঠই কিন্তু আমি ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড এরকম আগে কমপ্লিট করেছি। কোন মাঠই আমার শুনশুন টাইমে তো হয়নি। বরং আমি সেই মাঠের মধ্যে হয়তো ১০ জন মেয়ে আছে, সেই মাঠের মধ্যে আমি একা পাস করেছি। বা কোনো মাঠ এরকম আছে হয়তো ৬ জন পাস করেছে। তার মধ্যে আমি সবার ১ম এ পাস করেছি। মানে প্রত্যেকটা মাঠের ক্ষেত্রে আমার এই জিনিসটা হচ্ছে। একটা মাঠের ক্ষেত্রে শুধু আ শেয়ার করি এই বিষয়টা আপনাদের সাথে। একটা মাঠের ক্ষেত্রে আমি এবং আরেকটা মেয়ের মধ্যে প্রচন্ড কম্পিটিশন হচ্ছিল। সম্ভবত ওটা কনস্টেবল এর মাঠ ছিল। হ্যাঁ? তো সেই মাঠে কে ফার্স্ট হবে মানে আমরা দুজনেই জানি যে আমরা টাইমের আগে পৌঁছে যাবো। কারণ আমাদের হাতে আমাদের ফাইনাল রাউন্ড হওয়ার সময় ফাইনাল রাউন্ডটা যেটা 4th পাকটা দেব ২০০ মিটারের ট্র্যাক ছিল। তো 4th পাকটা দেওয়ার সময় আমরা দুজনেই জানি যে আমরা আ ৪০ মিনিট আগে আছি। ঠিক আছে? ৪০ কি ৩০-৩১ মিনিট আগে আছি এরকম। আমরা দুজনে জানি আমরা পাস করব তো অবশ্যই। লাস্ট মোমেন্টে লাস্ট ৩০ সেকেন্ড আমাদের খালি হচ্ছে কে ফার্স্ট হবে এই নিয়ে রেস হলো। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব মজার, ভালো লাগবে। তবে এরকম রিস্ক না নেওয়াই ভালো। আমরা একটু বেশি সিরিয়াসলি নিয়ে আরকি কে ফার্স্ট হবে এরকম একটা ব্যাপার নিয়ে ফেলেছিলাম। তো আমরা মাঠেও যেহেতু আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না। কিন্তু এই জিনিসটা হয়েছিল ওখানে। আর মাঠে আমরা যখন প্র্যাকটিস করি, আমি আ অন্যদের সাথে যখন প্র্যাকটিস করি তখনও কিন্তু এই রেস ব্যাপারটা আমাদের মধ্যে একটা থাকে, একটা মজা, আনন্দ দেয়। তো
এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই মুহূর্তে আমার মাঠটা বন্ধ আছে। আমার যেহেতু ১.৫ মাসের আ একটা বেবি আছে। তো এই মুহূর্তে মাঠটা বন্ধ আছে। আবার একটু সুস্থ হওয়ার পর থেকে আমি মাঠটা আবার কন্টিনিউ করব। আমার মাঠ করতে সত্যিই ভালো লাগে। আমার যা এক্সপেরিয়েন্স আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।